নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ছন্দনীর কলমে ববিতা রায়। মাধবীলতা? তোমার প্রিয় ফুলের নাম কি? বেলি ফুল। হঠাৎ এই প্রশ্ন কেন? মাধবীলতা অন্ধকার আকাশের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে অনিমেষের দিকে তাকালো। অনিমেষ স্বাভাবিক ভঙ্গিমায় চায়ে চুমুক দিয়ে বলল, এমনি জিজ্ঞেস করলাম। শেষ পর্যন্ত অনিমেষের দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছেটা পূরণ হলো না। সে নিজের আবেগময় অনুভূতি খুব গোপনে চেপে গেল। মাধবীলতাকে ভুল করেও বুঝতে দিল না যে ওর মনের ভেতরে কি চলছে। তোমাদের বাড়ির অবস্থা এখন কেমন, জানো কিছু? বাড়ির ব্যাপারে কথা বলতে ভালো লাগছে না অনিমেষদা। অনিমেষ চায়ের কাপে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়ালো। বললো, বেশ ঘুমাও, তবে আমি যাচ্ছি। মাধবীলতা উত্তরে কিছুই বলল না। অন্ধকার আকাশের দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকে চুপটি করে বসে রইল। রঞ্জিত এলো গভীর রাতে। শম্পা শাশুড়ি মায়ের কথা মতো রঞ্জিতের ঘরে শুয়েছিল। অন্যদিন ঘুম না হলেও আজ ঘুম যেন দু চোখ বুজে আসছে। জেগে থেকে সোনালী অতীতের স্মৃতিচারণ করতে করতে শম্পার চোখটা লেগে গিয়েছিল। রঞ্জিত এসেই কথা নেই বার্তা নেই আচমকা শম্পার এক হাত টেনে ধরে খাট থেকে নামিয়ে দিল। শম্পা তাল সামলাতে পারল না, পায়ে কাপড় বেঁধে গড়িয়ে ঘরের মেঝেতে পড়ে গেল। খাটের কোণা লেগে কপাল কেটে ফুলে গেল। কপাল চুইয়ে রক্ত ঝরছে। শম্পা এতটাই হতভম্ব হয়ে গেল যে অনেকক্ষণ কোনো কথাই বলতে পারল না। বিস্ময় ঝরা চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে যাচ্ছে। বুকের ধরফরানি এখনো কমেনি। শুয়ে থাকতে থাকতে শম্পার তন্দ্রা ভাব এসে গিয়েছিল। রঞ্জিতের আকস্মিক আক্রমণে প্রচুর ভয় পেয়েছে মেয়েটা। ওর অস্বাভাবিক চোখ মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। রঞ্জিত মেঝেতে হাঁটু মুড়ে শম্পার এক হাত মুচড়ে ধরল। হাতের ব্যথায় বেসামাল হয়ে গেল শম্পা। চোখ মুখ খিচ খেয়ে বসে আছে, তবে মুখ দিয়ে ভুলেও টু শব্দটি করল না। রঞ্জিত আগুন ঝরা চোখে শম্পার দিকে তাকিয়ে বলল, তোমাকে এত সাহস কে দিয়েছে? আমার অনুমতি ছাড়া আমার খাটে শুয়েছ কেন? শম্পা কোনো কথা বলল না, শুধু চোখ দিয়ে টপটপিয়ে নোনা জল করেই বলল। রঞ্জিত দেখেও দেখল না, কড়া কণ্ঠে বলল, তুমি বিরাট অপরাধ করে ফেলেছো শম্পা। এর শাস্তি তোমাকে পেতেই হবে, পেতেই হবে। শম্পাকে হ্যাচকা টানে বসা থেকে উঠিয়ে দিল রঞ্জিত। তারপর আচমকা ধাক্কা মেরে খাটে ফেললো। নিজেও খাটের মাঝখানে গিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল। নিজের পা দুটো তুলে দিল শম্পার কোলের ওপর। বলল, পা টেপো, আজ সারা রাত পা টিপবে তুমি। শম্পা পাথরের মতো শক্ত হয়ে বসে রইল। রঞ্জিতের বিরক্তির সীমা রইল না। শম্পার বুকের একপাশে আচমকা এক পা দিয়ে গুঁতো দিতেই শম্পা যেন হকচকিয়ে গেল। রীতিমতো তীব্র ব্যথায় লজ্জায় চোখ দুটো বুজে ফেলল। কি হলো, কথা কানে যাচ্ছে না? পা টেপো বলছি। রঞ্জিতের ধারণা সম্পূর্ণ ভুল। শম্পাকে যতটা নরম স্বভাবের মেয়ে ভেবেছিল, শম্পা ততটাও নরম স্বভাবের মেয়ে না। রঞ্জিতের পায়ে হাত ঠিকই দিল, তবে টিপে দিল না। শরীরের সর্বশক্তি দিয়ে রঞ্জিতের পা দুটো মুচড়ে দিতে লাগল। আউচ! রঞ্জিত ব্যথা পেয়ে শোয়া থেকে লাফিয়ে উঠল। চাপা কণ্ঠে বলল, কি করছো কি? ব্যথা পাচ্ছি তো। আপনার পায়ে স্পেশাল ম্যাসাজ করে দিচ্ছি তো, ব্যথা তো একটু পাবেনি। না হলে তো আর ম্যাসাজে গুণ দেবে না। যত বেশি গায়ের শক্তি পাবেন তত জোরে আমাকে আঘাত করতে পারবেন। কি সাংঘাতিক ব্যাপার! এই মেয়ে দেখি মুখে মুখে তর্কও করে। রঞ্জিত লেগে গেল। চাপা কণ্ঠে বলল, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। পরবর্তীতে আপনিও একটু হাতটা সামলে রাখবেন। এই যুগ কিন্তু ভয়ঙ্কর, মেয়েরাও আর অবলা নেই। আজ আমি কিছু বললাম না, কিন্তু পরবর্তীতে ভুল করেও যদি আমাকে আঘাত করার চেষ্টা করেন, এর ফল কিন্তু ভয়ঙ্কর হবে। কি কি করবে তুমি? তা তো সময় বলে দেবে। বলো না এখনই। এখন তো বলার প্রয়োজন বোধ করছি না। শম্পা হাই তুলতে তুলতে কথাটা বলল। রঞ্জিত অতিরিক্ত রাগে চোখ মুখ অন্ধকার দেখছে। শম্পা খাটের এক পাশে শুয়ে পড়ল। রঞ্জিত চাপা কণ্ঠে বলল, আমি তোমার সাথে শোবো না। নো প্রবলেম, ফ্লোরে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। ভুল করে আমাকে বাংলা সিনেমার শাবানা ভাববেন না, তবে আপনি যদি জসিম হতে চান আমার কোনো আপত্তি নেই। রঞ্জিতের অস্থিরতা বেড়ে গেল। তীব্র কণ্ঠে বলল, তোমার সাহস তো মন্দ না।
শম্পা উঠে রঞ্জিতের মুখোমুখি বসলো, শীতল চোখে তাকালো রঞ্জিতের মুখের দিকে, বলল, আপনি আমার সাহসের কিছুই দেখেননি। আমার কপালে এখনো রক্ত ঝরছে, কপাল ফুলেও গেছে অনেকটা, অথচ এখন আমাদের বৌভাত পর্যন্ত হয়নি, তার আগেই মেরে আমার কপাল ফাটিয়ে দিয়েছে। শুধু সকাল হতে দিন, আমি সবাইকে বলে বেড়াবো যে আপনি মেরে আমার কপাল ফাটিয়ে দিয়েছেন। যদি কেউ কারণ জিজ্ঞাসা করে তাও বলে দেবো যে আপনি আমাকে প্রতিশোধ নিতে বিয়ে করেছেন। রঞ্জিত হতভম্ব হয়ে গেল। এই মেয়েকে যতটা নরম স্বভাবের ভেবেছিল, মেয়েটা তো ততটাই শক্ত, ধানি লঙ্কা। ইস, কি ভুল হয়ে গেল। এই সাগর পাড়ে আইসা তো আমার মাতাল মাতাল লাগে। এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইক্কা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। থামলেন কেন? শুনতে তো ভালোই লাগছিল। অনিমেষ হেসে ফেলল। মাধবীলতা হেঁটে এসে অনিমেষের পাশে বসলো। অনিমেষ বলল, এত ভোরে এখানে একা একা আসতে ভয় লাগেনি? না, আপনাকে খুঁজতে খুঁজতে এসেছি যে, তাই ভয় লাগেনি। আপনি আমাকে সাথে না নিয়ে একা এসেছেন কেন? তুমি ঘুমাচ্ছিলে, ডাকতে ইচ্ছে করেনি। আমার রাত 3টের পর ঘুম ভেঙে গেছে, আর ঘুম হয়নি। তাছাড়া আমার ফোন সাইলেন্ট মোডে ছিল। আপনার মেসেজ খেয়াল করেননি? ভোরের দিকে জল খুব স্বচ্ছ থাকে, সাগরে সাদা স্বচ্ছ বড় বড় ঢেউ, শিরশিরে বাতাস গায়ে এসে লাগছে। অনিমেষ উঠে দাঁড়ায়, খানিক হেঁটে গিয়ে জলের পায়ে পাতা ভিজিয়ে দাঁড়ালো। বলে, মাধবীলতা, এইখানটা এসে দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখায়। মাধবীলতা উঠে এলো, সমুদ্র জলে পা ভিজিয়ে অনিমেষের পাশে এসে দাঁড়ালো। অনিমেষ কয়েক পা পিছিয়ে গেল, দাঁড়ালো মাধবীলতার ঠিক পেছনে। ওদের দুজনের মাঝখানে 5 আঙ্গুল পরিমাণ সহ দূরত্ব। অনিমেষ মাধবীলতা খানিক উপর দিয়ে নিজের হাতটা লম্বা করে নিয়ে 1 আঙ্গুল তাক করলো গভীর সমুদ্রের দিকে। গাঢ় কণ্ঠে ফিসফিস করে বলল, সামনের দিকে তাকাও মাধবীলতা। মাধবীলতা অনিমেষের হাতের আঙ্গুল লক্ষ্য করে তাকালো গভীর সমুদ্রের দিকে। বিস্ময়ঝরা দৃষ্টি দেখলো বড় বড় সাদা স্বচ্ছ ঢেউ খেলানো অথই জলের নিচ থেকে টকটকে লাল রঙা সূর্যটা ধীরে ধীরে ছুটে যাচ্ছে আকাশের দিকে। মাধবীলতা নিঃশ্বাস বন্ধ করে এই অপার্থিব মনোমুগ্ধকর অপূর্ব দৃষ্টি দেখল। সৃষ্টিকর্তার কি অসীম ক্ষমতা, কত নিখুঁত তার সৃষ্টি। আনন্দে মাধবীলতার চোখে জল এসে গেল। আগেও অনেকবার বাবা মায়ের সাথে কক্সবাজার ঘুরতে এসেছে, কিন্তু এত সুন্দর দৃশ্য কখনো দেখা হয়নি, এই প্রথম। এক্সকিউজ মি, একটা 25-26 বয়সী তরুণ ছেলে ওদের দিকে এগিয়ে এলো। ছেলেটা গায়ের রং চাপা হলেও দেখতে ভালো, গায়ে ফুল ছাপা শার্ট, হাতে দামি ক্যামেরা। দেখে মনে হচ্ছে এখানে নিয়মিত ফটোগ্রাফি করে, কিংবা ঘুরতে আসতেও পারে। আজকাল তো অনেকেই শখের বসে ফটোগ্রাফি করে। অনিমেষ বলল, আপনাকে তো ঠিক চিনলাম না। সেটা হেসে ফেলে বলল, আমিও আপনাদের চিনি না, তারপরও আমি খুব অন্যায় একটা কাজ করে ফেলেছি। কি করেছি? আপনাদের কাছ থেকে অনুমতি না নিয়ে দূর থেকে আপনাদের কাপল ছবি তুলেছি। এটা তো মহা অন্যায় করেছেন, এর জন্য তো ক্ষমা চাইতে আসলাম। মাধবীলতা বলল, ক্ষমা না চেয়ে ছবিটা কেটে দিলেই তো বরং খুশি হব। সেটা আবার হেসে ফেলল, বলে, এত সুন্দর ছবিটা না দেখেই কেটে দিতে বলছেন? হ্যাঁ, আপনি প্লিজ ছবিটা কেটে দিন। আচ্ছা ওয়েট, আগে ছবিটা আপনাদের দেখায়। অনিমেষ ছবিটা দেখে পুরোপুরি মুগ্ধ হয়ে গেল। ছেলেটার ছবি তোলার হাত অসাধারণ। এত সুন্দর ছবি তো অনিমেষ জীবনেও দেখেনি। সমুদ্রে ঢেউ তোলা জল, জলের ভেতর থেকে লাল রঙা সূর্য উঠছে, আর সূর্যটা যখন জল আর আকাশের মাঝামাঝি, তখনই ছবিটা তোলা হয়েছে। শুধু জল আর সূর্যের ছবি না, এই ছবিতে অনিমেষ মাধবীলতার ঠিক পেছনটায় দাঁড়িয়ে আছে। ছবিতে মনে হচ্ছে 5 আঙ্গুল দূরে না, অনিমেষ মাধবীলতার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। অনিমেষ হাতের ইশারায় সূর্যটা মাধবীলতাকে দেখাচ্ছে। মাধবীলতা জল ভরা মুগ্ধ দৃষ্টিতে ওই অপার্থিব দৃশ্য দেখছে। ছবি তোলা প্রচুর আসক্তি না থাকলে এইরকম একটা মারাত্মক ছবি তোলা কিছুতেই সম্ভব না। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, ওদের এক সাইড স্পষ্ট দেখা যাচ্ছে, সমুদ্র, সূর্য এবং দুজন নরনারী। কম্বিনেশনটা যে এতটা জোশ হয়েছে যে ছবিটা একবার দেখবে 100% গ্যারান্টি সে আবার দেখতে চাইবে, বারে বারে দেখতে চাইবে।
বলতে বাধা নেই যে মাধবীলতাও ছবিটা দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেল। ছেলেটা বলল, আপনাদের দুজনকে খুব মানিয়েছে। আপনারা যদি বলেন ছবি দুটোর কপি আমি প্রিন্ট করে দিতে পারি। আর আমি খুব দুঃখিত, এই ছবিটা না আমি কাটবো না। মানুষ 100 বছর সাধনা করেও এমন অসাধারণ ছবি তুলতে পারে না। আমি যখন পেরেছি, এই ছবি আমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট হবে। মাধবীলতা কিছু বলতে চাইল। অনিমেষ ইশারায় মাধবীলতাকে চুপ থাকতে বলে ছেলেটাকে খানিক দূরে নিয়ে গেল। 4-5 মিনিট ছেলেটার সাথে কি এত কথা বললো কে জানে। মাধবীলতার কাছে এসে বলল, কাজ হয়ে গেছে। কি কাজ? ছেলেটার ছবি ডিলিট করে দিয়েছে। সত্যিই দিয়েছে? বিশ্বাস না হলে তুমি ওর ক্যামেরা চেক করে দেখতে পারো। ডাকবো আমি? বিশ্বাস করবো না কেন? কিন্তু উনি যে বলল। তুমি ঠিকই ধরেছ, প্রথমে একদম রাজি হতে চাইনি, পরে অন্যভাবে রাজি করিয়েছি। কিভাবে? মাধবীলতা সন্দিহান চোখে অনিমেষের দিকে তাকালো। অনিমেষ বলল, এদের রুজি রোজগার সমুদ্র পাড়ে ঘুরতে আসা টুরিস্টের ছবি তুলে দেওয়া এবং কিছু পয়সা দিতে ছবি ডিলিট করে দিল। ও, এখন চলো, একটু পরে সকালে খাবার খেয়ে ঘুরতে বেরোতে হবে। বাড়ির সবাই অদ্ভুত চোখে রঞ্জিতের দিকে তাকিয়ে আছে। এই ছেলে যে এত বড় একটা কাণ্ড ঘটাবে কারোর ধারণা ছিল না। শম্পা তখনও গুনগুন করে কাঁদছে। রঞ্জিতের বাবা নিখিল বাবু রীতিমতো ছেলেকে বকাঝকা করছে। সে কোন সাহসে বিয়ের একদিন যেতে না যেতে নতুন বউয়ের গায়ে হাত তোলে? বিয়ের এত বছরেও মালতী কোনোদিনও বলতে পারবে না যে তার গায়ে ফুলের টোকা দিয়েছে নিখিল বাবু, অথচ তার ছেলে হয়ে কি সাংঘাতিক একটা কাণ্ড করেছে। ইস, মেয়েটার কপাল ফুলে ঢোল হয়ে আছে, কাটা জায়গায় রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। আজ বৌভাত কত মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে, তারা এসে যদি বউয়ের কপাল কাটা দেখে তাহলে কি ভাববে। বেশি চিন্তা লাগছে মেয়ের বাড়ির লোকেদের সামনে আজ নির্ঘাত বেইজ্জতি হওয়া লাগবে। তার ছেলেটা তো নির্বোধ কেন? মালতীর সন্দিহান কণ্ঠে ভেবে বসলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো।